আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আজ ভোরে আপনাদের কাছে হাজির হলাম দিয়ে একটি কথা বলার জন্য। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আজকে একটু ভিডিও পেলাম, যেটা শেখ রেহানার অডিও, ভিডিও না, এটা অডিও, যেটা শেখ রেহানা সালমান এফ রহমানের সাথে কথোপকথন করছে। খুব সংক্ষিপ্ত ভিডিও অডিও। দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান এবং ব্যাংক ডাকাইত বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে চাঁদাবাজ বড় লুটেরা সালমান এফ রহমান, সে নাকি শেখ কামালের বন্ধু ছিল, বাল্যবন্ধু ছিল। সেই সুবাদে মুজিব ফ্যামিলির সাথে শেখ হাসিনা, শেখ রেহানার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যে সম্পর্কের ফায়দা সে তুলেছে বিগত সরকারের আমলে 15-16 বছরে। এত টাকা সেই লুটপাট করেছে বাংলাদেশের অবস্থা। সেই একজন, আরেকজন হচ্ছে এই পটিয়ার এস আলম। এই দুজনে পুরো বাংলাদেশের অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। তো সেই ছোট্ট অডিওতে শুনলাম শেখ রেহানা এটা শুনে বলছে যে অডিওতে, যে শেখ রেহানা এই অডিওটা, এই ফোনটা করেছিল শেখ দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানকে। যখন শেখ হাসিনা, শেখ রেহানা যখন পালিয়ে ভারতে চলে যাচ্ছিল, তখন ফোনে কথা বলছিল এবং শেখ রেহানা বলছিল, আপনি কোথায়? বলে যে আমি বাসায়, দরবেশ বাবা বলছে। তখন শেখ রেহানা বলে, আপনি তাড়াতাড়ি সরে যান। তখন দরবেশ বাবা বলছে, ঠিক আছে আমি সরে যাব। সাথে আনিসুল হক, আরেক চোরা আইনমন্ত্রী। দরবেশ বাবা এবং আনিসুল হক এই দুইজন কোস্টগার্ড কর্তৃক গ্রেপ্তার হয়েছে। দরবেশ বাবাকে পুরা ক্লিন সেভ অবস্থায় পাওয়া গেছে। আনিসুল হক এবং দরবেশ বাবা দুজনকে পাওয়া গেছে ক্লিন সেভ অবস্থায়, লুঙ্গি পরা অবস্থায়। সেটা আমরা ভিডিও দেখেছি, অনেক চাউর হয়েছে এই ভিডিওগুলো। শেখ রেহানা বলছে, আপনি দ্রুত থাকবেন না, তাড়াতাড়ি আপনি তখন স্থান ত্যাগ করেন। তখন দরবেশ বাবা বলছে যে হ্যাঁ করবো, আনিসকে সাথে নিয়ে চলে যাবো। তখন রেহানা বলে যে হ্যাঁ চলে যা। তো শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দুইজনেই এখন বাংলাদেশে নাই বলছে শেখ রেহানা, তার মুখের কথা আমরা শুনলাম যেটা। তখন তারা ভারতে চলে গেছে, তাদের আপন দেশে চলে গেছে। বাংলাদেশ তো তাদের কোনো আপন দেশ না। বাংলাদেশকে তারা লুটেপুরে, শেখ মুজিবের ফ্যামিলি লুটেপুরে খাওয়ার জন্য দেশে এসেছিল টার্গেট নিয়ে। শেখ মুজিব মরার পরে, শেখ মুজিব একজন ডিকটেটর হিসেবে 3.5 বছর মাথায় শেখ মুজিব বড় জাতে একজন ডিকটেটর হয়ে গেছিল। তখন সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব পুরা ফ্যামিলি সহ সবাই মারা গেছে। এটা আপনারা সবাই জানে ইতিহাসে। শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ জার্মানে থাকাতে এগুলা বেঁচে গেছে, নাহলে এরাও মারা পড়তো। এখন শেখ রেহানা তাগাদে দিচ্ছে দরবেশকে তো সালমান এফ রহমানকে, বেক্সিমোর মালিক, যে আপনি তাড়াতাড়ি সরে যান। তখন প্রত্যুত্তরে বলল যে হ্যাঁ সরে যাব এবং সাথে আনিসুল হককে নিয়ে যাব, চোরা আনিসকে, আইনমন্ত্রী। এবং শেখ রেহানা এটাও বলছে, মার্শাল এখনও দিচ্ছে না কেন? অর্থাৎ মার্শাল এখন সেনাবাহিনী এখন মার্শাল দিচ্ছে না কেন? আমি শেখ রেহানাকে বলি, 15 বছর 16 বছর আপনারা চালিয়েছেন, মার্শাল থেকে অনেক বেশি খারাপ মার্শাল ছিল বাংলাদেশে। বাংলাদেশের মানুষ জানে আপনারা আয়নাঘর করেছেন, হাজার হাজার মানুষ নিখোঁজ, তাদের কোনো খোঁজ নেই। এতিম বাচ্চা, বউ, বিধবা বউ, মা, সন্তানহারা মা বাবা এবং পিতৃহারা সন্তানেরা আকুল কান্না, এগুলা আল্লাহ বৃথা দিবে না। এগুলা ফল আস্তে আস্তে আল্লাহর মায়ের হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু আমরা নমরুদকে দেখেছি, ফেরাউনকে দেখেছি, আমরা বড় বড় জল্লাদগুলোরে দেখেছি, যারা বেশি দিন থাকতে পারেনি একটা পর্যায়ে তারা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়।
নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, সে উপরে উঠবে, এমন একটা মাছি ঢুকে দিল আল্লাহ তার নাক দিয়ে, তার মাথায় ব্রেনে ঢুকে এটা মাছিটা কামড় দিচ্ছে। এবং এক পর্যায়ে সে বলছে যে জুতা দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া যায়, জুতার বাড়িতে নমরুদের পতন হয়েছে। ফেরাউনকে আল্লাহ নদীর মাঝে নিয়ে দুই দিকে পানি ফাঁক করে দিয়ে, পানি দিয়ে চাপ দিয়ে তাকে দীর্ঘদিন সে মারা যাওয়ার পরে দীর্ঘদিন তার লাশ কেউ পাওয়া যায়নি। অনেক বছর পরে তার লাশ পাওয়া গেছে এবং কোরআনে এটা বর্ণিত আছে এবং পরীক্ষা করে পাওয়া গেছে যে তার লাশের সাথে লবণ পাওয়া গেছে, যেটা একটা মানুষের শরীরে লবণ আসবে না যদি সে কোনো নদীতে, সমুদ্রে যদি এটা সে না থাকে। সমুদ্রে থাকার ফলে প্রিজার্ভ হয়েছে, তার সারা শরীরে লবণের পাওয়া গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ফেরাউনকে প্রিজার্ভ করে রাখবো, আমি ফেরাউনকে যথেষ্ট করে রাখবো, সংরক্ষণ করে রাখবো, যাতে ভবিষ্যতে মানুষের জন্য একটা উদাহরণ হিসেবে থাকতে পারে। তো শেখ রেহানার কথায় কি সামরিক শাসন আসবে, ধরেন সামরিক শাসন আসবে, সামরিক শাসন তো বাংলাদেশে এর আগে অনেক এসছে। যারা সামরিক শাসন মাধ্যমে ক্ষমতা এসছে তাদের শেষ পরিণতি আমরা দেখেছি। আমরা জিয়া রহমানকে দেখেছি, ওনার অবঘাতে মৃত্যু হয়েছে কুর মাধ্যমে, ছোট একটা কুর মাধ্যমে। আমরা এরশাদকেও দেখেছি সামরিক শাসনে ক্ষমতা এসেছিল, পরিণতি কীভাবে হয়েছিল। 7 বছর ক্ষমতা ছিল, 9 বছর জেলে ছিল এরশাদ। তো যেই আসুক সামরিক শাসক আসলে বেশি দিন ক্ষমতা থাকতে পারে। বাংলাদেশের মানুষ সামরিক শাসন চায় না, বাংলাদেশের মানুষ চায় সুস্থভাবে এই দেশটা চলুক, দুর্নীতিমুক্ত দেশটা চলুক। তো রেহানাদের যুগ শেষ হয়ে গেছে, মুজিব পরিবারদের যুগ এখান থেকে শেষ হয়ে গেছে। সেটা আগামী 20 বছরে এই দলটি আদৌ ক্ষমতায় আসতে পারে কিনা আমি সন্দেহান। একে তো এই দলটির মধ্যে কোনো জনসমর্থন ছিল না, যার কারণে প্রথম ভোটটা ভোটের বাক্স পুরাই বিনা ভোটে নির্বাচিত হয়েছে ভারতের সহযোগিতায়, ভারতের সরকারের সহযোগিতায়। দ্বিতীয় ভোটটা হয়েছে দিনের ভোট রাত্রে করে, তৃতীয় ভোটটা হয়েছে দামি ইলেকশন করে। এগুলো সব সহায়তায় হয়েছে এই ভোটগুলো, আমরা যেটা দেখেছি। ভারত পুরোপুরি দায়ী বাংলাদেশের এই 15 বছরের অপশাসনের জন্য। 101% দায়ী ভারত। হাসিনা 100%, মোদি তথা ভারত সরকার 101% দায়ী। আমাদের ভিডিও হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বাংলা সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং সাকসেসফুল হয়েছে 100%। একদম করে ফেলেছিল সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে ভারতের তাবেদারে করে ফেলেছিল এই ভারত সরকার শেখ হাসিনার মাধ্যমে। তো শেখ হাসিনা, তোমাদের এখনও স্বপ্ন, তোমরা বাংলাদেশের সামরিক শাসন আসবে, তোমরা ফিরে আসবে। দেখো একটা জিনিস বলি, বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের পক্ষে নাই বিদায় তোমরা 3বার অবৈধ ইলেকশন করেছ, মানুষ ব্যতীত ইলেকশন করে, মানুষকে ভোট দিতে দাওনি। বাংলাদেশের মানুষ তোমাদের পক্ষে ছিল না। শেখ মুজিব যখন পতন হয়েছে, শেখ মুজিবকে যখন মেরে ফেলা হয়েছে, তখন সর্বসাকুল্যে 13 জন মানুষ জানাজা পাওয়া গিয়েছিল। ওয়ারেস জিয়া রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জিয়া রহমানের জানাজা অংশগ্রহণ করেছে। আর শেখ মুজিবের জানাজা 13 জন মানুষ। সকালে ঢাকার মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে মুজিব মরার পরে। শেখ হাসিনার পতনের পরে 2024 সালের 5ই আগস্ট পতনের দিন সারা বাংলাদেশে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে মিষ্টি শেষ হয়ে গেছে, মিষ্টি শর্ট হয়ে গিয়েছিল। এগুলার কারণ কি? এগুলার কারণ আমরা সবাই জানি। কারণ এই আওয়ামী লীগ সরকার, এই মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ দেখতে পারেন। পুরো পরিবারে প্রায় 80, 81, 90, 100 জনকে শেখ হাসিনা মুজিব পরিবারের আত্মীয়স্বজন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল শুধু লুটতরাজ করার জন্য। এই ব্যারিস্টার তাপস যে হুঙ্কার দিত, সেই তাপস বিমানবন্দরে আটকে পড়ে চুপসে গিয়ে, ওনার অডিওটা আমি শুনেছি, কীভাবে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করছে চাকরি ছেড়ে দেওয়ার জন্য। কোথায় তোমরা এখন? তোমরা আসো। তোমরা, শেখ হাসিনা একসময় বলতো যে তারকে উদ্দেশ্য করে, তুই আয়, তুই এসে সাহস থাকলে দেশে এসে তুই কর। এখন সেই শেখ হাসিনাকে লোকজনে বলছে, তোমার সাহস থাকলে তুমি এখন দেশে এসে করো, তোমার যদি সাহস থাকে। তোমার তো সেই সাহস নেই। মুজিবের বেটি পালায় না, আওয়ামী লীগ পালায় না, মুজিবের বেটি পালায় না, মুজিবের বেটি কোনোদিন পালায় না। পালাতে সবার আগে দেশের মানুষকে ফেলে দিয়ে
আগে পালিয়ে গেছো, 4-5 দিন আগে সুযোগ করে দিয়েছো আত্মীয় স্বজনদেরকে দেশ ছাড়ার জন্য, কারণ তোমার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল তুমি টিকবে না, এই জন্য সুযোগ করে দিয়েছো নিজ আত্মীয় স্বজনকে। দেশে যারা ডেডিকেটেড আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের মধ্যে 95% মানুষ ভালো ছিল, 5%-এর কারণে এই আওয়ামী লীগের আজকে এই অবস্থা। এই 95% মানুষকে তুমি ধোকার মধ্যে ফেলে দিয়ে তুমি চলে গেছো, ধোকা দিয়েছো, তুমি জীবনের নিরাপত্তাহীন করে তুমি দিয়েছো, আবার তুমি এসে এই দেশে রাজক্ষমতা চালাবে। তুমি দেখা, তোমাকে আমি প্রশ্ন করি, তুমি বিগত 100 বছরে কোনো একটা স্বৈরাচার শাসক যে দ্বিতীয়বার ক্ষমতায় বসে তুমি দেখাও আমাকে। এক সেকেন্ডও দেরি করেন না। শেখ রেহানার একটি চাঞ্চল্যকর টেলি সংলাপ আমার দেশের হাতে এসেছে। ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ওই কথোপকথনে তিনি ও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি। শেখ রেহানার শেষ মুহূর্তের ওই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত, তবে অনেক বিষয়ই উঠে আসে তাদের কথোপকথনে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান, ফলে শেখ রেহানার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা। কর্নেল রাজীব নামে এক সেনা কর্মকর্তা সালমান এফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন। সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা। হ্যালো স্যার, স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতে স্যার, ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। এরপরই ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন। নিজের ছেলে মেয়ের নাম উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনভিন্স করেছেন, তবে কাকে কি বিষয়ে কনভিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি। ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা বলেছিলেন তিনি। আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টিউলিপকে কনভিন্স করছে, ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখতে কথা হবে। সালমান এফ রহমানও এই সময় শেখ হাসিনা কোথায় আছেন জানতে চান। সালমান এফ রহমান বলেন তিনি পালাতে পারলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সঙ্গে নিয়ে যাবেন। পরে অবশ্য আনিসুল হক সহই সালমান এফ রহমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই, তো আপনি আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলি সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে। টেলি সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমান এফ রহমান যেন এক সেকেন্ডও সময় নষ্ট না করেন। তিনি জানান গুলশানে শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রী শম্পার বাসায় কেউ গিয়েছিল, তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি শেখ রেহানা। এ সময় তিনি বারবার সাদা জোব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালমান এফ রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা এই আর কি। তো মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি, এইখানে একদম থাকা সেফ না। এ সময় সালমান এফ রহমান মার্শাল ল জারির অগ্রগতি সম্পর্কে জানতে চান। সম্ভবত তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে কথা বলেছিলেন। তিনি প্রশ্ন করেন ও কেন মার্শাল ল ডিক্লেয়ার করছে না। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? শেখ রেহানা সে প্রশ্নের উত্তর না দিয়ে আবার সালমান এফ রহমানকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন। ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে। এরপরই পরস্পরকে নিরাপদে থাকার কথা বলে সালাম বিনিময় করে তাদের ফোনালাপ শেষ করেন। জি ভাইয়া, ফি আমানিল্লাহ, দোয়া করেন। ঠিক আছে।
সাউন্ড। শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। আর সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 13ই আগস্ট আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকেই তারা কারাগারে বন্দী। হত্যা চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী ও দুর্নীতির মামলা রয়েছে। 5 আগস্টের পর সালমান এফ রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন। তার এই সফেদ লম্বা দাড়ির জন্যই একসময় তিনি দরবেশ নামে পরিচিত ছিলেন। ধারণা করা হয় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু কোস্ট গার্ডের হাতে তিনি ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ে যান। এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।